সালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমাদের টিস্যু চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু হচ্ছে যে টপিকটা সাইজে কিছুটা ছোট। আমরা অন্য টপিক পড়ার সাথে সাথে আসলে এটা পড়ে ফেলছি, বা যখন আসলে ভাজক টিস্যু পড়ছিলাম আমরা, তো ভাজক টিস্যু নিয়ে যখন আমরা আলোচনা করছি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, আমরা বলছিলাম যে হচ্ছে যে আমরা ভাজক টিস্যুকে একটা কম বয়স্ক প্রাণী বা মানুষ বা জীবের সাথে তুলনা করব, আর বয়স্ক একজন বা বৃদ্ধের সাথে তুলনা করব হচ্ছে স্থায়ী টিস্যুকে। তাহলে মোটামুটি আসলে স্থায়ী টিস্যুর হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো সবই কিন্তু পড়া হয়ে যায়। এবং যেহেতু স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যুর বৈশিষ্ট্য অনেকটা বিপরীত, ফলে তুমি হচ্ছে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর যে পার্থক্য টপিকটা বা এই কোশ্চিন যদি আসে, সেটাও আমার মনে হয় যে আমাদের ভাজক টিস্যুর যে লেকচারটা আছে সেটা দেখলে আমরা হচ্ছে যে আসলে স্থায়ী টিস্যুর ভাজক টিস্যুর পার্থক্য প্লাস স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য আসলে পড়া হয়ে যায়। এই জন্য স্থায়ী টিস্যু নিয়ে আমরা ডিটেলস আলোচনা, তার বৈশিষ্ট্য নিয়ে খুব বেশি করবো না। আমি তোমাদের একটু মনে করায় দেওয়ার জন্য আবার বলতেছি যে হচ্ছে দেখো, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোষগুলা কি হবে, কোষগুলাতে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকবে, কোষ প্রাচীর অনেক বেশি পুরু হবে, মোটা হবে, কোষ প্রাচীরে অনেক ধরনের রাসায়নিক পদার্থ যেমন লিগনিন, সুবেরিন, পেকটিন, এ ধরনের তোমার পদার্থ, লিগনিন সুবেরিন জাতীয় পদার্থ আসলে বিশেষ করে এইগুলা তোমার হচ্ছে যে, এবং আরো কিছু রাসায়নিক পদার্থ মিলে সেখানে কিছু নকশা তৈরি করবে বা কিছু ডিজাইন তৈরি করবে, কারণ রাসায়নিক পদার্থের লোড বা তোমার পরিমাণটা হচ্ছে, অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কি বেশি। এবং অবশ্যই স্থায়ী টিস্যু যেহেতু বয়স্ক বা একটু বৃদ্ধ, তাতে প্রোটোপ্লাজমের পরিমাণ বা আলটিমেটলি পানির পরিমাণ হচ্ছে কি হবে, কম হবে, নিউক্লিয়াসের সাইজ ছোট হবে, যেহেতু তারা বিভাজন করে না। অনেকগুলা ক্ষেত্রে কোষ, স্থায়ী টিস্যুর কোষগুলা কি হয়, মৃত হয়, যেমন স্ক্লেরেনকাইমা টিস্যু। তারপরে হচ্ছে যে স্থায়ী টিস্যু কোষ বিভাজন করবে না, তার বিপাকীয় হার কম থাকবে এবং হচ্ছে তার বৃদ্ধি কম হবে। যে এই যে ব্যাপারগুলা, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ভাজক টিস্যুর অনেকটাই বিপরীত। আমরা এখানে একই সাথে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর পার্থক্যগুলো পড়ে নিতে পারি, তবে পয়েন্ট করে করে আমরা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যটা মনে রাখবো। হচ্ছে যে যদিও ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এবং পার্থক্য কিন্তু যে কোনো পরীক্ষাতে, রিটেন পরীক্ষাতে বা সৃজনশীলে বা হচ্ছে যে বোর্ড পরীক্ষাতে বেশি আসে। তারপরে স্থায়ী টিস্যুটা আমরা জেনে রাখবো, আসলে আমরা সুন্দর করে আশা করি হচ্ছে যে লিখতে পারবো। স্থায়ী টিস্যুর প্রকারভেদ, মজার জিনিস হচ্ছে আসলে আমাদের উদ্ভিদের যে একটা অ্যাডাল্ট উদ্ভিদ যে আমরা খালি চোখে দেখি যে হচ্ছে একটা আম গাছ, জাম গাছ এরকম, সেই উদ্ভিদের আসলে বেশিরভাগ টিস্যু আমরা যেটা দেখি এগুলো আসলে স্থায়ী টিস্যুই। ভাজক টিস্যুর পরিমাণ আসলে কিন্তু খুব কম। ভাজক টিস্যু আসলে থাকেও কিছু নির্দিষ্ট জায়গায়, স্থায়ী টিস্যুর পরিমাণই কিন্তু একটা উদ্ভিদে আসলে বেশি, অ্যাডাল্ট উদ্ভিদের ক্ষেত্রে। কিন্তু আমরা ভাজক টিস্যুর গুরুত্ব বেশি, কারণ সেটাই আসলে সব ধরনের স্থায়ী টিস্যুর যাকে জেনারেট করে, সব কিছুই করে। এই জন্য ভাজক টিস্যুর গুরুত্ব বা পরীক্ষাতেও বা বইয়ে বা সিলেবাসেও হচ্ছে যে গুরুত্ব কিছুটা আমাদের কাছে বেশি। তো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য বা এরকম সম্পর্কে আমরা আসলে গোটা চ্যাপ্টারে পড়ছি। ধরো যে আমরা যে টিস্যুতন্ত্র পড়ছি, আমরা জানি যে টিস্যুতন্ত্র 3 রকমের, সেই ত্বকীয় টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র বা ভাস্কুলার টিস্যুতন্ত্র, সেগুলোর বেশিরভাগ টিস্যু যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি সবই আসলে কি স্থায়ী টিস্যুই। হ্যাঁ, ম্যাক্সিমাম স্থায়ী টিস্যু। এই স্থায়ী টিস্যুর প্রকারভেদটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। স্থায়ী টিস্যু হচ্ছে, স্থায়ী টিস্যুকে আমরা নর্মালি তোমার হচ্ছে যে স্থায়ী টিস্যুকে তোমার হচ্ছে যে বৈশিষ্ট্যর পরে আমরা স্থায়ী টিস্যুকে যদি ভাগ করি, তোমাদের বইয়ে যে ভাগটা করছে, তোমাদের বইয়ে একটা ভাগ করছে যে হচ্ছে যে সরল টিস্যু, জটিল টিস্যু এবং হচ্ছে ক্ষরণকারী টিস্যু, এভাবে করা যায়। আবার প্রথমে শুধু সরল টিস্যু, জটিল টিস্যু, বা অনেক ছোট ক্লাসগুলোতে আমরা এরকম দেখছি যে সরাসরি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এভাবে ভাগ করছে। তো আমরা আমাদের ইন্টারমিডিয়েটের বা হাসান স্যারের বইয়ের অনুযায়ী আমরা যদি ভাগ করি, যে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে যে আমরা এভাবে 3 ভাগ করতে পারি, যে সরল টিস্যু, সরল টিস্যু, তারপর হচ্ছে যে জটিল টিস্যু, জটিল টিস্যু, এবং হচ্ছে ক্ষরণকারী বা হচ্ছে যে নিঃস্রাবী টিস্যু, ক্ষরণকারী টিস্যু। হ্যাঁ, আমরা এভাবে বইয়ের অনুযায়ী ভাগ করলাম। তো খেয়াল করো, সরল টিস্যু, এই সরল টিস্যু 3টার আমরা নাম জানি। সরল টিস্যু 3 ধরনের, যেটা দিয়ে আসলে একটা উদ্ভিদের বেশিরভাগ টিস্যু সিস্টেমটা আসলে এটা দিয়েই তোমার হচ্ছে যে তৈরি, এটা দিয়েই গঠিত উদ্ভিদের বেশিরভাগ অংশ বা দেহ বা তার হচ্ছে যে গঠন। তো হচ্ছে যে এটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হচ্ছে যে স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু আমরা পরে যাই। প্যারেনকাইমা টিস্যু আসলে উদ্ভিদের সবচেয়ে বেশি, মজার জিনিস হচ্ছে যে উদ্ভিদের সবচেয়ে বেশি যে টিস্যুটা পাওয়া যায় সেটা কিন্তু আসলে প্যারেনকাইমা টিস্যু। এর কারণ হচ্ছে যে ধরো আসলে সব স্থায়ী টিস্যু, আমরা তো বলছি যে সব ধরনের টিস্যু উদ্ভিদের তার মা টিস্যু বা হচ্ছে যে সবই আসছে হচ্ছে কি থেকে, ভাজক টিস্যু থেকে বা মেরিস্টেম টিস্যু থেকে, ভাজক বা হচ্ছে মেরিস্টেম টিস্যু থেকে। এবং আলটিমেটলি শীর্ষস্থ যে ভাজক টিস্যু ছিল, সেই ভাজক টিস্যুগুলাই বা ভাজক টিস্যুই বয়স্ক হয়ে গেলে, পরিবর্তন হলে বা বৃদ্ধ হতে থাকলে তখন সেটা আসলে কি হয়, স্থায়ী টিস্যুতে পরিণত হচ্ছে, তাই না?
তারই পরবর্তী রূপ হচ্ছে যে ভাজক টিস্যুরই পরিবর্তিত রূপ হচ্ছে কি স্থায়ী টিস্যু। এবং ভাজক টিস্যু প্রথমে যে ধরনের টিস্যুতে পরিণত হয় সাধারণত সেটা হচ্ছে আসলে প্যারেনকাইমা। আমরা সিম্পল সেন্সে কিছু কিছু ব্যতিক্রম বা ভিন্নও থাকতে পারে, তবে হচ্ছে যে ভাজক টিস্যু শুরুতে যে প্রথম স্থায়ী টিস্যুতে পরিণত হয় সেটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। এবং প্যারেনকাইমা টিস্যুগুলো আমরা জানি, আমরা এরকম পড়ছি যে প্যারেনকাইমা টিস্যুগুলোতে ভাজক টিস্যুতে আমরা এরকম ছবি পড়ছিলাম যে ভাজক টিস্যুগুলো হচ্ছে এরকম একটা সাথে একটা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা খুব একটা থাকে না, এবং হচ্ছে যে কোষগুলো সাইজে বড় হবে, নিউক্লিয়াস খুব বড় হবে, এরকম নিউক্লিয়াস খুব বড় হবে, নিউক্লিয়াস বড় হবে। প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে কি দেখছিলাম আমরা ওই সময় আমরা পড়ছিলাম যে এরকম তোমার হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা বিশিষ্ট কিছুটা বৃত্তাকার টাইপের গোলাকৃতির বা কিছু অনিয়ত আকারের কোষও হতে পারে। প্যারেনকাইমা টিস্যু অনেক রকম আকৃতিরই হতে পারে, তবে আমরা সাধারণত সাধারণ যে চিত্রটা এটা আমরা এরকম ধরে নিই। এগুলো হচ্ছে প্যারেনকাইমা টিস্যু, এগুলো হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। নিউক্লিয়াস তুলনামূলক আমরা হচ্ছে ছোট দেব ভাজক টিস্যুর তুলনায়। এই প্যারেনকাইমা টিস্যুগুলো যখন আরেকটু মৃত হয় বা আরেকটু বৃদ্ধ হয়, বয়স্ক হয়, পানির পরিমাণ আরো কমে যায়, তার বিভাজন ক্ষমতা বিপাক ক্ষমতা যখন আরো কমে যায়, তখন সে কিসে পরিণত হয়? তখন সে আসলে কোলেনকাইমা টিস্যুতে পরিণত হয়। কোলেনকাইমা টিস্যুতে পরিণত হলে সে আসলে কিছুটা তোমার হচ্ছে যেরকম আকৃতিও তার চেঞ্জ হয় কিছুটা, এবং কোনাগুলা যেগুলো আছে কোনাগুলা সে আসলে বৃত্তাকার টাইপের কম থাকে, কোনাগুলা তোমার হচ্ছে একটু পুরু হয়ে যায়। তার যে কোনগুলা আছে কোনগুলা তোমার হচ্ছে যে একটু পুরু হয়ে যায়, কোনগুলা তোমার হচ্ছে একটু পুরু হয়ে যায়, মোটা হয়ে যায়। তার মানে কি অনিয়তভাবে বা তোমার হচ্ছে যে এরকম ইরেগুলারলি তারা হচ্ছে যে তাদের কোষ প্রাচীর হচ্ছে যে কি হয় আরো বেশি লিগনিফাইড হয়, আরো বেশি লিগনিন সুবেরিন এসব জমে আরো বেশি পুরু হয়, সেটা অনিয়তভাবে হয়। সাধারণত পুরা কোষ প্রাচীরে তোমার হচ্ছে যে পুরা কোষ প্রাচীরে এই পুরা সব জায়গায় একইভাবে তোমার হচ্ছে যে পুরু হয় না, সমসত্বভাবে পুরু হয় না, আসলে অসমসত্বভাবে পুরু হয় এবং হচ্ছে অনিয়তভাবে কিছু কিছু জায়গা পুরু হয়ে যায়। এরা যখন আরো মৃত হয় বা একদম মৃত হয়ে যায়, আরো বৃদ্ধ হয়ে যায় এবং হচ্ছে ডেড সেল হয়, তখন আসলে এগুলোতে নিউক্লিয়াস সাধারণত পাওয়া যায় না, এগুলোতে নিউক্লিয়াস পাবো না আমরা। প্রোটোপ্লাজম একদমই হচ্ছে যে আসলে সহজ কথা, স্ক্লেরেনকাইমা টিস্যু হচ্ছে তিনটা স্থায়ী টিস্যুর ভিতরে স্ক্লেরেনকাইমা টিস্যু হচ্ছে ডেড টিস্যু। স্ক্লেরেনকাইমা টিস্যু হচ্ছে একমাত্র ডেড টিস্যু, ঠিক আছে, একমাত্র ডেড টিস্যু, বাকি দুইটা আসলে জীবিত টিস্যু। এই ডেড টিস্যু কোলেনকাইমা গুলা যখন আরো এগুলাতে তোমার হচ্ছে লিগনিফাইড হয়, সুবেরিনিফাইড হয়, বা হচ্ছে যে সুবেরিন যুক্ত হয়, লিগনিন যুক্ত হয়, তখন তোমার হচ্ছে যে এগুলা আরো বেশি পুরু হয়ে যায়, একদম সমসত্বভাবে পুরু হয়ে যায়। তবে সাধারণত স্ক্লেরেনকাইমার আকৃতি হয় ষড়ভুজাকৃতির, এরকম সাধারণত স্ক্লেরেনকাইমাকে আমরা ষড়ভুজাকৃতি আকৃতি দিই। সাধারণত স্ক্লেরেনকাইমাকে আমরা এরকম ষড়ভুজাকৃতি, অনেকটা ওই যে বেঞ্জিন চক্রের মতো বা ভাজক টিস্যুর যে একটা কনসেপ্ট আছে, আমরা সেই অনুযায়ী এটাকে বলতে পারি স্ক্লেরেনকাইমা টিস্যুতে পরিণত হয়, মৃত টিস্যুতে। এটাই হচ্ছে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর আসলে পরিণতি। হ্যাঁ, এটা তার যে ফেট সেটা হচ্ছে যে এইভাবে ধাপে ধাপে এভাবে হয়, যে কিভাবে ভাজক টিস্যু থেকে একদম স্ক্লেরেনকাইমা টিস্যু আসে সেই ব্যাপারটা। আর এটা হচ্ছে দেখো যে এই সরল টিস্যু আমরা বলতেছি কি এই তিনটা টিস্যু আসলে উদ্ভিদের সবকিছু তৈরি করছে। বিশেষ করে প্যারেনকাইমা টিস্যুর পরিমাণই আসলে উদ্ভিদের সবচেয়ে বেশি যে টিস্যু, যদি পরীক্ষার কম আসে যে উদ্ভিদের সবচেয়ে বেশি কোন ধরনের টিস্যু থাকে, তাহলে চোখ বন্ধ করে আমরা আসলে প্যারেনকাইমা টিস্যু দিব। এবং পাতার গঠন থেকে শুরু করে ত্বকের গঠন সব জায়গায় আসলে প্যারেনকাইমা টিস্যুর পরিমাণই কিন্তু বেশি। জটিল টিস্যু কি? যখন ডিফারেন্ট টাইপের টিস্যু, অর্থাৎ সেখানে প্যারেনকাইমা আছে, হয়তো ক্লোরেনকাইমা আছে, স্ক্লেরেনকাইমা, ভিন্ন কয়েক রকম টিস্যু মিলে তারা একই রকম কাজ করতেছে বা একটা দায়িত্বে নিয়োজিত এরকম, ঠিক, তখন এটাকে আমরা বলবো যে হচ্ছে কি জটিল টিস্যু। তবে সরল টিস্যু হিসেবে যখন থাকতেছে, জটিল টিস্যুরও অংশ কারাই, ঘুরে ফিরে এরাই। জটিল টিস্যু এদেরকে দিয়েই গঠিত, কিন্তু একাধিক রকমের কোর্স দিয়ে একটা কাজ করতেছে, একটা কাজ করতেছে, এই জন্য আমরা এটাকে কমপ্লিকেটেড বা হচ্ছে জটিল টিস্যু বলতে। নর্মালি জটিল শব্দটার যে আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা পড়ছি একই রকম মিনিং, যে একটা টিমে যখন ভিন্ন ধরনের জিনিস থাকবে তখনই আমরা সেটাকে জটিল বলি, কমপ্লেক্স বলি। তো হচ্ছে যে এই ক্ষেত্রে এদেরকে দিয়ে হয়তো তৈরি, কিন্তু হচ্ছে অনেকগুলো মিলে একটা কাজ করতেছে। এর আমরা জানি খুব কমন উদাহরণ বা হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে প্রধান আসলে জটিল টিস্যুকে, সেটা হচ্ছে কি জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম, আমাদের খুবই পরিচিত। আমরা জানি যে হচ্ছে যে পরিবহনের সাথে জড়িত, পানি এবং খাদ্য পরিবহনের সাথে জড়িত দুইটা হচ্ছে যে টিস্যুতন্ত্র, সেটা হচ্ছে কি বা পরিবহন টিস্যু, যেগুলো ভাস্কুলার বান্ডেল হিসেবে আমরা জানি, কারণ জাইলেম ফ্লোয়েম একসাথে গুচ্ছ হিসেবে থাকে। তো এই ভাস্কুলার বান্ডেলের জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম আসলে 4 ধরনের কোষ দিয়ে তৈরি, জাইলেমে 4 ধরনের কোষ থাকে, ফ্লোয়েমেও তোমার হচ্ছে সর্বমোট 4 ধরনের কোষ থাকতে পারে। আদর্শ ফ্লোয়েম জাইলেমের ক্ষেত্রে আমরা জানি কিছু কিছু মিসিংও থাকে, অনেক ক্ষেত্রে দেখা গেছে স্ক্লেরেনকাইমা থাকে না, অনেক ক্ষেত্রে তো কোলেনকাইমা থাকে না, বা হচ্ছে যে কোনো একটা সদস্য মিসিং থাকতে পারে। তো হচ্ছে যে জটিল টিস্যুর ক্ষেত্রে সাধারণত জাইলেম এবং ফ্লোয়েম তারা ভিন্ন রকমের কোষ দিয়ে তৈরি, একই রকম কাজ করতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে জটিল টিস্যু। ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু, খেয়াল করে দেখো, ক্ষরণকারী বা হচ্ছে যে নিঃস্রাবী টিস্যু, এটা সম্পর্কে হচ্ছে যে আমাদের হয়তো ধারণা কিছুটা কম। আমরা বইয়ের উদাহরণ হয়তো পড়ছি, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু দুই রকমের আছে আমাদের জানি আমরা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু, বা যেটা ইংরেজিতে বইয়ে আছে ল্যাটিসিফেরাস টিস্যু, তরুক্ষীর টিস্যু। আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু। বোঝাই যাচ্ছে ক্ষরণকারী বা সিক্রেটারি, আসলে এটা একটা নাম বলতে পারি আমরা, এটা একটা নাম হচ্ছে সিক্রেটারি টিস্যু, ঠিক আছে, এটার একটা নাম হচ্ছে যে সিক্রেটারি
ঠিক আছে, সিক্রেটারি টিস্যু বা কোনো কিছু সিক্রেট করতেছে, কোনো কিছু ক্ষরণ করতেছে, কোনো কিছু নিঃসরণ করতেছে। তো এই ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু এটা হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে তরুক্ষীর এবং হচ্ছে গ্রন্থি টিস্যু। এই টিস্যুগুলা তরুক্ষীর টিস্যুর এটার ইংরেজি নাম হচ্ছে ল্যাটিসিফেরাস, ল্যাটিসিফেরাস টিস্যু, ল্যাটিসিফেরাস টিস্যু। এটা আসলে ল্যাটেক্স জাতীয় পদার্থ, এক ধরনের মিল্কি সাবস্টেন্স, এটা হচ্ছে এক ধরনের মিল্কি সাবস্টেন্স, তোমার হচ্ছে এক ধরনের ল্যাটেক্স জাতীয় বা রাবার জাতীয় এক ধরনের পদার্থ। রাবার গাছে এই জন্য পাওয়া যায়। কোন গাছে পাওয়া যাবে আমরা যদি উদাহরণটা চিন্তা করি, এটা হচ্ছে রাবার গাছে পাওয়া যাবে। রাবার গাছে পাওয়া যাবে কি এই ল্যাটিসিফেরাস টিস্যুর একটা খুব কমন উদাহরণ হচ্ছে রাবার। রাবার গাছের যে আমরা রাবারটা দেখি, যেটা পরবর্তীতে অবশ্য প্রসেস করে আমাদের পেন্সিলের বা মুছার কালি মুছার ক্ষেত্রে ইউজ করা হয়। তবে সেটার যে টিস্যু, র টিস্যু, যে সেই যে রাসায়নিক পদার্থটা, সেটা হচ্ছে রাবার বলতেছি আমরা রাবার গাছে। এবং সেই টিস্যুটা কিন্তু এক ধরনের ল্যাটেক্স জাতীয় টিস্যু। ল্যাটেক্স হচ্ছে কি একটা উদ্ভিদ থেকে নিঃসরণকারী কিছুটা দুধের মতো আঠালো জিনিস, দুধের মতো আঠালো বা আরেকটু গাঢ় আঠালো দুধের মতো জিনিস, যেটাকে হচ্ছে ল্যাটিসিফেরাস টিস্যু বলে বা ল্যাটেক্স বলে। সেটা হচ্ছে রাবার গাছে পাওয়া যায়। এইটা হচ্ছে তরুক্ষীর টিস্যুর সবচেয়ে কমন উদাহরণ। এছাড়াও তোমার হচ্ছে যে পপি গাছে এটা পাওয়া যায়, আমাদের খুব পরিচিত একটা, যেখান থেকে মাদক জাতীয় পদার্থ বা এরকমই করে। পপি জাতীয় গাছে পাওয়া যায়, রাবার গাছে পাওয়া যায়, পপি গাছে পাওয়া যায়। এই ধরনের টিস্যুকে আমরা ল্যাটিসিফেরাস টিস্যু বলি, বা যেটা হচ্ছে যে আসলে তরুক্ষীর টিস্যু। আর হচ্ছে গ্রন্থি টিস্যু কি? গ্রন্থি টিস্যু আমরা জানি যে কোনো গ্ল্যান্ডের না গ্ল্যান্ড বা এরকম গ্রন্থি টিস্যু যারা কি করতেছে, কোনো কিছু এনজাইম জাতীয় হরমোন জাতীয় কিছু নিঃসরণ করতেছে, বা পিগমেন্ট, নেকটার, মধুর যে ফুলের যে নির্যাস, এগুলো উদ্ভিদে তো আমরা খুব কমনলি প্রচুর পরিমাণে পেয়ে থাকি। উদ্ভিদ থেকে বিভিন্ন ধরনের তরল পদার্থ বা জুস জাতীয় পদার্থ, বা হচ্ছে যে প্রাণীর ক্ষেত্রে যেরকম গ্ল্যান্ড থেকে গ্ল্যান্ডুলার টিস্যু থাকে, আমরা জানি যে অন্তঃক্ষরা বহিঃক্ষরার মতো, এরকম প্রাণীদের অনেকটা অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির যে নিঃসরণকারী রস, সেটার মতো রস উদ্ভিদেও পাওয়া যায়। এবং হচ্ছে এই ধরনের টিস্যু, উদ্ভিদের এই টিস্যুগুলোকে আমরা গ্রন্থি টিস্যু বলি বা গ্ল্যান্ডুলার টিস্যু বলি, যেখান থেকে পিগমেন্ট, এনজাইম, হরমোন, নেকটার, এই ধরনের নির্যাস বা হচ্ছে তরল পদার্থ বা জুস পদার্থ হচ্ছে যে পাওয়া যায়, সেগুলো হচ্ছে যে গ্রন্থি টিস্যু। এগুলো সবই হচ্ছে স্থায়ী টিস্যু, এগুলো আসলে সবই স্থায়ী টিস্যু। এবং দেখা গেছে যে এই তরুক্ষীর টিস্যু, এই গ্রন্থি টিস্যুগুলো পরিবর্তিত প্যারেনকাইমা বা হচ্ছে যে স্কেরেনকাইমা জাতীয় টিস্যুই হয়, সাধারণত স্থায়ী টিস্যুই। তার মানে ঘুরে ফিরে উদ্ভিদের যে একটা বিশাল একটা অ্যাডাল্ট উদ্ভিদের, বড় উদ্ভিদের, আম গাছ হোক, রাবার গাছ হোক কিংবা বট গাছ হোক, তার আসলে বেশিরভাগ অংশ বা বেশিরভাগ দেহটা তৈরি হয়ে আছে আসলে কিন্তু তার স্থায়ী টিস্যু দিয়েই। কারণ ভাজক টিস্যুর কাজ হচ্ছে স্থায়ী টিস্যুকে উৎপন্ন করে দেওয়া। সে আসলে শীর্ষস্থ জায়গাগুলোতে, পার্শ্বীয় জায়গাগুলোতে সে আসলে বাইরের দিকে বা হচ্ছে যে জায়গাগুলোতে তাকে তৈরি করার দায়িত্ব, সেখানে বসে আছে। কিন্তু ম্যাক্সিমাম যে টিস্যুগুলো পুরাতন হয়ে যাচ্ছে, বছরের পর বছর থেকে যাচ্ছে, যেগুলো 10 বছর আগে হয়তো ভাজক টিস্যু ছিল, সেগুলো আসলে এখন স্থায়ী টিস্যু। এই জন্য একটা উদ্ভিদের মোট আসলে টিস্যুর হিসাবে তার প্যারেনকাইমা টিস্যু বা স্থায়ী টিস্যুর পরিমাণই হচ্ছে অনেক বেশি। তো স্থায়ী টিস্যু নিয়ে আমাদের মোটামুটি ডিটেলস আলোচনা, বইয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়তো নাই, সবগুলো অল্প অল্প দেওয়া আছে। আমি চেষ্টা করছি তোমাদের হচ্ছে যে ডিটেলস আলোচনা করতে, তাহলে আমরা স্থায়ী টিস্যু সম্পর্কে বা আসলে বেসিক জিনিস সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। আমাদের পড়ার সবসময় উদ্দেশ্য এটাই থাকে যে হচ্ছে যে আমরা যেন হচ্ছে যে টোটাল যেন টপিকটা, কনসেপ্টটা আসলে যেন বুঝতে পারি যে আসলে অ্যাকচুয়ালি কি ঘটতেছে, আসলে বাস্তবের সাথে কিভাবে রিলেট হচ্ছে পড়াটা, সেটা আমাদের আসলে বুঝে পড়া উচিত। তাহলে আমরা ভুলবো না আসলে বায়োলজিতে ভুলে যাওয়ার যে ভয়টা আমাদের থাকে। আর একটা পার্থক্য আছে আমাদের, একটা পার্থক্য আছে যে ভাজক টিস্যু স্থায়ী টিস্যু পার্থক্য নিয়ে আমরা বলছি। আর এটা হচ্ছে সরল টিস্যু এবং হচ্ছে জটিল টিস্যুর পার্থক্য। বইয়ের হচ্ছে যে সব বইয়ে, সব স্যারের বইয়ে বা হাসান স্যারের বই আমরা বেশি পড়ি, সেখানেও দেওয়া আছে খুব সহজ জিনিস। আমি জাস্ট একটু আলোচনা করি। এই যে তোমার হচ্ছে সরল টিস্যু এবং জটিল টিস্যুর পার্থক্য, আমরা এখানে আসলে বেসিকটা তো আলোচনা করেই ফেলছি, এবং হচ্ছে যে উদাহরণ, সংজ্ঞা, এগুলো আসলে আমাদের এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সেটার ভিতর ছিলই। এরকম পয়েন্ট দেওয়া আছে যে সরল টিস্যু একই ধরনের কোষ, এটা আমরা বলছি। দ্বিতীয় একটা পয়েন্টে দেখো, এটা আমরা হয়তো না বুঝতে পারি, এটা আমি বলে ফেলছি কিন্তু, যে টিস্যু সমসত্ব প্রকৃতির আর জটিল টিস্যু হচ্ছে কি অসমসত্ব প্রকৃতির। খুব স্বাভাবিক, সরল টিস্যু তো সবগুলা টিস্যু একই রকম। ধরো সরল টিস্যু প্যারেনকাইমা, সব প্যারেনকাইমা টিস্যু দেখা গেছে ওই একটা অঞ্চলের প্যারেনকাইমা সবগুলা দেখতে একই রকম টিস্যু, একই রকম। কিন্তু একটা জটিল টিস্যুর ধরো যে জাইলেমের ক্ষেত্রে তার ভেসেল দেখা গেছে যে এরকম ইয়ার মতো, পাইপের মতো এরকম ভেসেল হচ্ছে একরকম, তার আবার দেখা গেছে যে ট্রাকিট দেখতে আর এক রকম, ঠিক আছে। তার আবার সঙ্গী কোষ দেখতে তোমার হচ্ছে যে ফাইবার জাতীয়, জাইলেম ফাইবার জাতীয় কোষ বা জাইলেম প্যারেনকাইমা ডিফারেন্ট টাইপের কোষ। তাহলে ভিন্ন ভিন্ন রকমের কোষ, ভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট, এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে কি অসমসত্ব প্রকৃতির। আর হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে, সরল টিস্যুর ক্ষেত্রে আমরা বলতেছি হচ্ছে কি অবশ্যই সমসত্ব প্রকৃতির, যেহেতু একই ধরনের একই রকমের কোষ। আর এরপরে হচ্ছে নালিকা বান্ডেল, এই যে আমরা বলতেছি যে দেখো জাইলেম বা ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা ডিটেলস ওই টপিকে আলোচনাতে আমি তোমাদেরকে দেখাইছি, অথবা তোমার হচ্ছে যে আমরা একটু আগে বললাম যে জাইলেম ফ্লোয়েমের ক্ষেত্রে একসাথে সবগুলো একটা বান্ডেল তৈরি করতেছে, একসাথে থাকতেছে, বান্ডেল তৈরি করতেছে, নালিকা বান্ডেল গঠন করতেছে বা নালিকা
তালিকার মতো একটা গ্রুপ বা টিম তৈরি করতেছে বা বান্ডেল তৈরি করতেছে, গুচ্ছ তৈরি করতেছে। কিন্তু আমরা তো ইয়ার ক্ষেত্রে সরল টিস্যুর ক্ষেত্রে এরকম কোনো বান্ডেল পাবো না। আসলে সরল টিস্যুর ক্ষেত্রে এরা কোনো বান্ডেল তৈরি করতেছে না, এরা একসাথে অনেকগুলো টিস্যু একসাথে অবস্থান করতেছে, করে কাজ করতেছে, কিন্তু কোনো বান্ডেল তৈরি করতেছে না, ভিন্ন ভিন্ন কারোর সাথে একটা গুচ্ছ তৈরি করতেছে না আসলে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো যে প্রকারভেদের কথা বলছে যে আমরা তো জানি প্যারেনকাইমা কোলেনকাইমা মেসোকাইমা আমরা বলেই ফেলছি। জটিল টিস্যু দুই রকম, এটা আমরা বলছি। তন্ত্র গঠনের ক্ষেত্রে আমরা আসলে আমরা বলছি যে স্থায়ী টিস্যু বা যে প্যারেনকাইমা কোলেনকাইমা এগুলো আসলে উদ্ভিদের বেশিরভাগ অংশ গঠিত। যেমন গ্রাউন্ড টিস্যুর ক্ষেত্রে আমরা পড়ছি বা আমাদের যদি ভিডিও তোমরা দেখো যে গ্রাউন্ড টিস্যুর ক্ষেত্রে আমরা জানি যে তার যে কর্টেক্স, মজ্জারশ্মি, মেডুলা থেকে শুরু করে অন্ততক বা এই জিনিসগুলো এগুলো সবই তোমার তৈরি হয়েছে কি দিয়ে? এই যে প্যারেনকাইমা কোলেনকাইমা মানে সরল টিস্যু দিয়ে তৈরি হয়েছে, সরল টিস্যুর পয়েন্ট। আর জটিল টিস্যুর ক্ষেত্রে ঘুরে ফিরে একই ওই পরিবহন তন্ত্র বা ভাস্কুলার সিস্টেম, পানি, খনিজ লবণ এবং খাদ্য পরিবহনের যে ব্যাপারগুলা পরিবহনের ক্ষেত্রে এইটার হচ্ছে যে তৈরি করছে কারা? জটিল টিস্যুর জাইলেম ফ্লোয়েমরা এরা। কাজ লাস্টে হচ্ছে একই জিনিস, কাজে অলরেডি আমরা বলেই ফেলছি, একই টপিকই ঘুরে ফিরে 5-6টা পয়েন্ট বানানো হয়েছে আর কি। যে সরল টিস্যুর ক্ষেত্রে কাজ কি? সরল টিস্যুর ক্ষেত্রে যেহেতু গোটা উদ্ভিদের সব জায়গায় ছড়ায় ছিটা আছে, তার কর্টেক্স, মজ্জা এগুলোর কথা আমরা বললাম, তাহলে কি খাবার দৃঢ়তা প্রদান করা হবে, খাদ্য সঞ্চয় হবে, তোমার হচ্ছে যে কিছু ক্ষেত্রে পরিবহনও করবে, ঠিক আছে। তবে সাধারণত এটা খাদ্য সঞ্চয় এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান এবং হচ্ছে যে খাদ্য তৈরি, তাই না, উদ্ভিদের খাদ্য সংশ্লেষ, এই পয়েন্টটা দেওয়া আছে কেন? কারণ হচ্ছে দেখো পাতার যে বেশিরভাগ তোমার হচ্ছে যে বেশিরভাগ সালেক সংশ্লেষণকারী, তোমার হচ্ছে যে সেটা হচ্ছে কারা? প্যারেনকাইমা টিস্যু, তাই না। পাতার যে বেশিরভাগ সালেক সংশ্লেষণকারী তোমার হচ্ছে যে তারা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। এই প্যারেনকাইমা টিস্যুরাই হচ্ছে পাতার মেসোফিল টিস্যু, বা আমরা পড়ছি ওই টপিকে, যেটা হচ্ছে তারা ক্লোরোপ্লাস্ট যুক্ত। তবে এখানে ক্লোরোপ্লাস্ট যুক্তর ক্ষেত্রে আমরা একটু টপিক একটু বলে দিই তোমাদের, যে হচ্ছে যে প্যারেনকাইমা টিস্যু যদিও আমাদের সিলেবাসে এগুলো খুব বেশি নাই, বইয়ে 2-1 জায়গায় ছড়ায় ছিটা একটু আছে। তো হচ্ছে যে প্যারেনকাইমা নিয়ে একটু বলি, যে প্যারেনকাইমা টিস্যু কিন্তু আবার কয়েক রকমের হয়। প্যারেনকাইমা টিস্যু কিন্তু যেমন পাতার প্যারেনকাইমা টিস্যু বা বেশিরভাগ কচি কাণ্ডের প্যারেনকাইমা টিস্যুগুলা তোমার হচ্ছে এগুলা কি হয়? এগুলা ক্লোরোপ্লাস্ট যুক্ত হয়, তাই না। এরা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট যুক্ত হয় এরকম, ধরো যে ব্লু কালার দিয়ে আমরা ক্লোরোপ্লাস্টের বুঝাচ্ছি, ক্লোরোফিল বুঝাচ্ছি। তো হচ্ছে এরকম ক্লোরোপ্লাস্ট যুক্ত এগুলাকে আমরা, এই ধরনের প্যারেনকাইমাকে বলি আমরা কি? ক্লোরেনকাইমা, তাই না। এই ধরনের প্যারেনকাইমাকে বলি আমরা হচ্ছে যে ক্লোরেনকাইমা, তাই না। এই ক্লোরেনকাইমাই কিন্তু এই পাতার যে ক্লোরোফিল যুক্ত তোমার হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ, যেগুলোকে ক্লোরেনকাইমা, কোলেন কিন্তু না, হ্যাঁ, এটা কিন্তু কোলেনকাইমা, যেটা একটা স্থায়ী টিস্যু, এটা কিন্তু প্যারেনকাইমা না, এটা ডিফারেন্ট। প্যারেনকাইমা পরিবর্তিত এটা হচ্ছে, কিন্তু প্যারেনকাইমাতে যদি প্লাস্টিড যুক্ত থাকে বা তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্ট যুক্ত থাকে, তখন এটাকে আমরা বলি ক্লোরেনকাইমা, ঠিক। সেটা হচ্ছে খাদ্য তৈরির সাথে যুক্ত, তার মানে এটা একটা বৈশিষ্ট্য, তার খাদ্য তৈরি করতেছে। আর এটা এরেনকাইমা নামক কিন্তু তোমার টিস্যু আছে, এরেনকাইমা, যেটা জলজ উদ্ভিদে পাওয়া যায়। যেই জলজ উদ্ভিদের কোষগুলা যেগুলা তোমার হচ্ছে বায়ু কুঠুরি যুক্ত হয়, এগুলাতে বাতাস তারা ধরে রাখে। দেখা গেছে অনেকগুলা কোষ একটা মিলে এই জায়গাগুলোতে বাতাস ধরে রাখে, এরকম বায়ু কুঠুরি যুক্ত বা বাতাস যুক্ত তোমার হচ্ছে এই ধরনের এই প্যারেনকাইমা গুলাকে আমরা বলি এরেনকাইমা, বা যারা হচ্ছে যে এই কোষগুলা বাতাস আটকায় রাখতে তোমার হচ্ছে যে সাহায্য করে। জলজ উদ্ভিদে পাওয়া যায় এই ধরনের প্যারেনকাইমা কোষকে বলা হয় কি? তোমার হচ্ছে এরেনকাইমা জাতীয় কোষ। এটা আমাদের হাসান স্যারের বইয়ে মনে হয় নাই, কিন্তু আমরা ছোট ক্লাসে পড়ে থাকতে পারি বা অন্য স্যারের বইয়ে আমাদের জেনে রাখা উচিত আর কি। তো এরকম প্যারেনকাইমারও হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। এই সবগুলা মিলে আমাদের বেসিক জিনিসটা আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে, যে স্থায়ী টিস্যু কি রকম হয়, তাদের কাজ কি, তারা যে গোটা উদ্ভিদের সৃষ্টি করতেছে, এই সম্পর্কে আমাদের ধারণা আশা করি তোমাদের হচ্ছে যে খুব ভালোভাবে হয়ে গেছে। পরবর্তীতে অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।